স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি অঙ্কন নাইম। পরিশ্রমে আর মেধার দুটিতে ফের দেশসেরা নরসিংদীর প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-5। টানা ২ বছর ধরে শতভাগ জিপিএ-5 অর্জনের মাধ্যমে এক অনন্য ইতিহাস গড়ল এই বিদ্যাপীঠ। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। আনন্দ, উচ্ছ্বাস আর বিজয়ের হাসিতে ভাসছে পুরো ক্যাম্পাস। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নরসিংদী কৃতি সন্তান গড়া নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের পরীক্ষার্থীরা আবারও তাক লাগিয়ে দিয়েছে। এবছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৮২ জন। আর অবাক করা বিষয়, সবাই অর্জন করেছে কাঙ্ক্ষিত জিপিএ-5। আমাদের টিচাররা যেই পরিশ্রম করেছেন, এই পরিশ্রম অনুযায়ী আমরা সেই ফলাফল পেয়েছি এবং সব থেকে বড় ক্রেডিট তাদেরই। তারা আমাদের দিনরাত পরিশ্রম করেছেন এবং আমাদের সাথে লেগে থেকেছেন সবসময়, এবং এই ক্রেডিট তাদেরকেই দিতে চাই। ধারাবাহিকভাবে প্রথমে আছে এবং এটার যে স্পিরিট এবং এটার যে ধারাবাহিকতা রক্ষা করার যে ইচ্ছা, এটাই আমাদের একটা আত্মশক্তি হিসেবে কাজ করে। এর আগে ২০২৫ সালের এসএসসিতেও ৩২০ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-5 পেয়েছিল। টানা ২ বছর শতভাগ জিপিএ-5 অর্জনের এই রেকর্ড শিক্ষাক্ষেত্রে এক বিরল ও গৌরবের অধ্যায়। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের বন্যা। এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে বছরের পর বছর নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবিড় পরিচর্যা। স্টুডেন্টদের পার্টিসিপেট এবং তারা যদি কথা না শুনতো, আমাদের দিক নির্দেশনা না মানতো, ডিসিপ্লিন না মানতো, তাহলে এককভাবে রেজাল্ট করা সম্ভব। দুর্বলতা চিহ্নিত করে অতিরিক্ত ক্লাস, নিয়মিত পরীক্ষা এবং আলাদা গাইডলাইনের মাধ্যমে যত্ন নেয় মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সার্বক্ষণিক নজরদারি এবং পরিশ্রমের ফলে আজকে অর্জন সম্ভব হয়েছে। একই সাথে আমরা প্রতিটি শিক্ষার্থীর জন্য, বিশেষ করে প্রতি ১২ জন শিক্ষার্থীর জন্য একজন গাইড টিচার, নিবেদিত গাইড টিচার আছে, যিনি সার্বক্ষণিক তদারকি করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদির মোল্লার প্রত্যাশা, এই ধারাবাহিকতা ধরে রেখে শিক্ষার্থীরা আগামী দিনে দেশের উচ্চ পদে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ সেবায় আত্মনিয়োগ করবে। আমরা চেষ্টা করতেছি যে কিভাবে এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদেরকে সারা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে একটা অবস্থান করার মতো শিক্ষার্থী গড়ে তোলা যায়। আমাদের এই ফলাফলের পিছনে সবচেয়ে বড় যে অবদান, সেটা হচ্ছে আমাদের নরসিংদীবাসীর সকলেরই আন্তরিক ইচ্ছা এবং মানসিক শক্তি। শিক্ষার্থীদের অদম্য চেষ্টা, শিক্ষকদের নিরলস শ্রম আর অভিভাবকদের ভালোবাসায় লেখা হয়েছে সাফল্যের এই গল্প। যে গল্পে ৩৮২ জন শিক্ষার্থী পেয়েছে সাফল্যের মুকুট। আর এই অর্জনকে সামনে রেখে আগামী দিনেও আরও বড় সাফল্যের প্রত্যাশা প্রতিষ্ঠানটির। লিওন আজাদ, আরটিভি। রংপুরের পীরগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ১৮ জন এবং ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের ১৫ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশ নেয় ১৮ জন শিক্ষার্থী। তবে ফল প্রকাশের পর তাদের একজনও পাশ করতে পারেনি। একই চিত্র উপজেলার ঘাসিপুর উচ্চ বিদ্যালয়েরও। সেখান থেকে এবার এসএসসি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী অংশ নিলেও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। দুটি বিদ্যালয়ের এমন ফলাফলে শিক্ষার মান, পাঠদান এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষকরা পড়ালো কিনা, কিভাবে পড়াচ্ছে, খোঁজ খবর নিতে হবে। কি জন্য পাশ করলি না, তোরা পড়াছেন না পড়াছেন। আগামী বছর ভালো ফলাফলের জন্য গুরুত্ব দিয়ে পাঠদান এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আশ্বাস শিক্ষকদের। ওই খারাপ হওয়ার কারণ হলো স্কুলে এমপিভুক্ত টিচার সংখ্যা কম এবং পরবর্তী বছরে আমরা ভালো ফলাফল করব ইনশাল্লাহ। উইদাউট দা ভালো রেজাল্ট করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, যাতে এরকম না হয়। এদিকে দুটি প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। প্রথমে সফল, তারপর লিখিত জানা দেবো, যে ঢাকা জানা দেবো সেখানে পাঠদান হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিপর্যয়ের কারণ চিহ্নিত করে আগামী দিনে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা অভিভাবক সহ সবার। আবরার মাহি, আরটিভি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 17 বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের 3 জন এবং রাজশাহীর 1 জন। এ ঘটনায় আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রধান উপার্জনক্ষম ব্যক্তিদের এমন আকস্মিক মৃত্যুতে নিহতদের পরিবার ও পুরো এলাকায় চলছে শোকের মাতম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কারখানায় দাহ্য ফোম ও কাপড় থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ঘন ধোঁয়ার কারণে ভেতরে আটকা পড়ে ঘটে মর্মান্তিক এ প্রাণহানি। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে। মৃত্যুর খবরে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সচ্ছলতা ফেরাতেই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দেশের অর্থনীতিতে অবদান রাখা এ রেমিটেন্স যোদ্ধারা। রোববার সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই দুর্ঘটনা খবর নিশ্চিত করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে। তার বাবা প্রতিবন্ধী এবং তার ছোট ভাইও দৃষ্টি প্রতিবন্ধী। তাতে উপার্জন ক্ষমতা কেউই নেই। 2 ভাই ছিল, 2 ভাই মারা গেছে। তাদের পরিবারের দেখভাল করার জন্য কিছু কেউই নেই। অগ্নিকাণ্ডের ঘটার সময় তার মায়ের কাছে একটি শেষ ভয়েস দেওয়া যায় যে মা ফোন ধরে না কেন। কিস্তির থেকে টাকা তুলে নিয়ে বিদেশে গেছে, ঋণপাতি কিছু শোধ করতে পারেনি। ঋণ শোধ করার জন্য তার বাবা, মা এবং তার বোন গার্মেন্টসে কাজ করতো, করে ঋণ শোধ করতে পারেনি। এখন অনেক ঋণ আছে। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের অস্থিরতা কাটিয়ে বান্দরবানে পাহাড়ের দুর্গম এলাকাগুলোর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শান্তি ও সম্প্রীতি ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অব্যাহত রয়েছে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম। ফলে ভারতে আশ্রয় নেওয়া অনেকেই ফিরে আসছেন নিজেদের ভিটে মাটিতে। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিং ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসী তৎপরতা ও অস্থিরতা কাটিয়ে পাহাড়ের দুর্গম জনপদে এখন ফিরেছে স্বস্তি। স্থায়ী শান্তি, সম্প্রীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। KNF এর উৎপাতে ঘরছাড়া হওয়া বম, ত্রিপুরা ও মৃু সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী ফিরে আসছে তাদের নিজ ঠিকানায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ পর্যন্ত 221টি পরিবারের 531 জন সদস্য নিজ গ্রামে ফিরে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন। পাশাপাশি KNF এর সঙ্গে জড়িয়ে পড়া বেশ কয়েকজন সদস্য স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন। কুকি চিং কারণে ত্রিপুরা এবং মৃু সবাই অশান্তিতে মধ্যে আছে, সবাই কষ্ট আছে, আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি না। সেনাবাহিনী যখন 64 টাকা করে আশেপাশে আছে, এই কারণে এখন নেওয়া হয় নাই। আগে আমাদের গ্রামে অন্য বাহিনী অনেক ডিস্টার্ব করতো, আমাদের উপর হামলা করতো, কিন্তু এখন আমরা নিরাপদে আছি, ভালো আছি। বম সোশ্যাল কাউন্সিলের সংগঠনের প্রত্যাশা অন্য সম্প্রদায়ের লোকজন যেন ভয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে না যায়, যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্রে না যায়, কোনো রকমের কোনো সময়কে এনে আগমন ঘটে সেটা আমাদেরকে বলবেন। এটা হইল বোমদের প্রতি বিশেষ করে বার্তা। সেনাবাহিনীর মতে বাংলাদেশের আইন কানুন যারা মেনে চলবে না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ তাদেরকে ধরতেই হবে। বাংলাদেশের আইন কানুন মেনে চলবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ তাদেরকে আমরা ধরবই। এটা আমাদের কাজ। বাকি আপনারা যারা আছেন, পাড়াতে আছেন, আপনারা সাধারণ মানুষ, আপনারা আপনাদের জীবনযাপন করেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ও মানবিক উদ্যোগে পাহাড়ে এখন আস্থার পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা সব ধরনের আতঙ্কে পেছনে ফেলে বান্দরবানের এই জনপদে দীর্ঘস্থায়ী শান্তি বজায় থাকবে। লিওন আজাদ, RTV।
শেরপুরের ঝিনাইগাতির আরেক নাম সীমান্তবর্তী গারো পাহাড়। পাহাড়ের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে যেখানে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। প্রায় বিনা খরচে গরু পালন করে অভাব দূর করে স্বাবলম্বী হচ্ছেন সীমান্তের মানুষ। তবে পর্যাপ্ত চিকিৎসা ও সরকারি সহায়তার অভাবে ক্ষতির মুখেও পড়ছেন খামারিরা। শেরপুর ঝিনাইগাতি সংবাদদাতার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভোরে সূর্য উঠলেই সীমান্তবর্তী গারো পাহাড়ের পথে হাঁটতে থাকে সারি সারি দেশি গরু। বিশাল গারো পাহাড়ের সবুজ ঘাসে তাদের প্রতিদিনের খাবার। পাহাড়ি গরুগুলোর প্রাকৃতিক খাবার। কিনতে হয় না অতিরিক্ত খাবার, রাখতে হয় না আলাদা রাখালো। শুধু লবণ মিশ্রিত পানি আর পাহাড়ের প্রাকৃতিক ঘাসই বেড়ে ওঠে এসব দেশি গরু। বর্তমানে একটি বাছুর বিক্রি হচ্ছে প্রায় 50,000 টাকা, আর বড় গরুর দাম উঠছে প্রায় 80,000 টাকা। তাই গরু পালনই এখন সীমান্তবর্তী পাহাড়ি এলাকার বহু পরিবারের আয়ের প্রধান উৎস। আমরা সকাল 8টায় গরু পাহাড়ে নেই, চতুর্দিন পাহাড় জঙ্গলে থাকি, আবার সকাল সন্ধ্যের পরে বাড়িতে নেই। আল্লাহ আমরা দেওয়া খাবার খায়, এগুলা বাজারে নিয়ে গেলে এটা চাহিদা বেশি, গুস্ত স্বাদ। প্রত্যেক বাড়ি 8-10টা করে গরু আছে। বাৎসরিক যে আয়ের বড় উৎসটা আমগর এই গরু থেকে আসে। স্থানীয় মেম্বার জানান, পাহাড়ি এলাকায় দেশি গরু পালন সহজ ও লাভজনক হলেও সময় মতো চিকিৎসা না পাওয়ায় রোগে মারা যায় অনেক গরু। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন খামারিরা। আমাদের উপজেলা প্রাণী সম্পদ থেকে যদি তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোগ সৃষ্টি করে তাহলে তারা লাভবান হবে এবং আয়ের একটা উৎস, প্রতি বছরে তারা একটা ভালো আয় করতে পারবে। সমস্যা সমাধানে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ, জানালেন এ কর্মকর্তা। গরুগুলি পাহাড়ে চলে যায়, ছেড়ে দেয়, তারা সারাদিন পাহাড়ে লতামাতা খেয়ে বিকেলবেলা তারা ফিরে আসে। এরপরে তাদের যে বাড়তি কিছু দানাদার খাদ্য দিতে হয়, এই খাদ্যগুলি খামারিরা তাদেরকে দেয় না বা দিতে চায় না। দানাদার খাদ্যের অভাবে গরুগুলো জাতির তেমন উন্নয়ন হয় না। সীমান্ত এলাকার মানুষের এ উদ্যোগকে টেকসই রূপ দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।